হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? একটু জানাতে হবে ভয়েস ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। লেকচার শিট 16, তার মানে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো পরীক্ষার জন্য। ম্যাক্সিমাম বাংলাদেশের এমন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় না যেখানে আমাদের এই ভয়েস থেকে প্রশ্ন হয় না। সর্বশেষ যদি আমরা চিন্তা করি 45 বিসিএসেও 45 বিসিএস প্রিলিতেও ভয়েস থেকে 2টা প্রশ্ন আসছিল। যদিও এইবার সিলেবাস মেনটেন করা হয়নি প্রিলি পরীক্ষায়, তারপরে আমাদের ভয়েস থেকে 2টা প্রশ্ন আসছিল। সুতরাং আমাদের যে কোনো পরীক্ষার জন্য আমরা বলতে পারি যে আমাদের এটা একদম ফরজ টপিক। গরমে কেমন থাকা যায়? ভালো নেই, বেশি প্রচণ্ড গরম। ওকে, ওকে, সবাই জয়েন করে বলি। হ্যাঁ, ওকে। ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমাদের গতকাল ক্লাসে নিতে পারিনি আপনাদের, গতকাল ক্লাসে নিতে পারিনি আমাদের, না হলে আজকে বয়েজের সেকেন্ড ক্লাস থাকার কথা ছিল। সব কিছু কি ক্লিয়ার? একটু অল ক্লিয়ার লিখে দেন। সব কিছু যদি ক্লিয়ার থাকে তাহলে একটু অল ক্লিয়ার লিখে দেন, আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং ধৈর্য ধরে থাকতে হবে। আজকের ক্লাসটা একটু লম্বা সময় হবে ইনশাল্লাহ। সব কিছু কি ক্লিয়ার কিনা? একটু মন্তব্য হতে হবে। হ্যাঁ, অল ক্লিয়ার, ওকে। আমরা আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতে আমরা যে জিনিসটা আলোচনা করব, আমাদের কাছে মনে হতে পারে যে আমরা ভিন্ন গ্রহের কোনো কিছু পড়ছি। বয়েস মনে হয় নতুন করে আমরা ব্যাকরণের ভিতরে আবিষ্কার করেছি। বিষয়টা এরকম নয়। বাংলা ব্যাকরণে আমরা বাচ্য পড়েছিলাম। বাংলা ব্যাকরণে আমরা কি পড়েছিলাম? বাচ্য পড়েছিলাম। আর বাংলা যেটাকে বাংলা ব্যাকরণে বাচ্য বলা হয়, ইংরেজিতে সেটাকেই বয়েস বলা হয়। কারণ আমাদের অধিকাংশ বাংলায় বাচ্চটাই ঠিকঠাক মতো পারি না। তো সুতরাং এই জন্য আমাদের বয়েস করতে একটু সময় বা একটু আমাদের সমস্যা হয়ে থাকে। তার মানে প্রথম যেই কথাটা লিখবো আমরা, এখান দেখবো যে কোথায় কোথায় প্রশ্ন হয়ে থাকে। প্রথম এটা আমরা লিখব, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসবেই। উপরে লিখে ব্র্যাকেটে লিখবেন 100%। 2 নম্বর পয়েন্ট লিখবেন, বিসিএস প্রিলির সব থেকে কমন টপিক, মানে প্রত্যেক বছর 35তম বিসিএস যদি আপনি খেয়াল করেন, তাহলে 35তম বিসিএসের পর থেকে আমাদের 45তম বিসিএস, এই বিগত 10 এবং 11টা বিসিএসে প্রত্যেকটা বিসিএসে ভয়েস থেকে 1টা অথবা 2টা প্রশ্ন ছিল। ভয়েস থেকে 1টা অথবা 2টা প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে লিখবেন আচ্ছা, এটা আমরা লিখব কমন টপিক লিখব, তবে প্রিলির জন্য ব্যতিক্রমী প্লাস
সেন্টেন্সের ভয়েস, সেন্টেন্সের ভয়েস গুরুত্বপূর্ণ। সেন্টেন্সের ভয়েস কি এগুলো দেখানোর চেষ্টা করব। তবে প্রিলির জন্য ব্যতিক্রমে এইবারও দেখবেন, একটা আছে ব্যতিক্রম থেকে, আরেকটা আসছে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে। প্রিলির জন্য বিসিএস প্রিলির সব থেকে কমন টপিক হচ্ছে এটা। তবে প্রিলির জন্য ব্যতিক্রম প্লাস সেন্টেন্সের ভয়েস খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্স বলতে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ প্লাস ইম্পারেটিভ, ইম্পারেটিভ এটা লিখবেন, ইন্টারগেটিভ প্লাস ইম্পারেটিভ। আচ্ছা 3 নাম্বার, 11তম থেকে 20তম গ্রেডের জবে মানে চাকরি পরীক্ষায় সাধারণত টেন্স 60% প্লাস সেন্টেন্স 40% প্রশ্ন হয়। বিশেষ করে আমাদের প্রাইমারি পরীক্ষায় বা রেল সহকারী অথবা অন্যান্য যে পরীক্ষাগুলোতে আছে, এই পরীক্ষাগুলোতে আমাদের টেন্সের বয়স 60% হয়, সেন্টেন্সের বয়স 40% হয়। আচ্ছা না, আমার ভুল হয়েছে, টেন্সের বয়স 40%, সেন্টেন্সের বয়স 60%। এটা হচ্ছে আমাদের কমন টপিক। ভয়েস কি এটা আমরা আপাতত জানছি না, ভয়েস কীভাবে করতে হয় এটাও আমরা আপাতত জানছি না। আমরা আপাতত এটা জানছি যে আমরা যখন ইংরেজি প্রশ্ন খুলব, সেই ক্ষেত্রে আমরা যখন পরীক্ষা দেবো, সেক্ষেত্রে একটা টপিক থেকে প্রশ্ন আসবেই, সেটা হচ্ছে আমাদের কী বলেন তো, ভয়েস। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা, বিসিএস প্রিলিতে যতগুলা প্রশ্ন আসছে, যতগুলা টপিক আছে, তার ভিতরে সব থেকে কমন টপিক হচ্ছে ভয়েস। এর উদাহরণ হচ্ছে 35তম প্রিলি থেকে শুরু করে আমরা 45তম প্রিলি পর্যন্ত আমাদের প্রত্যেকটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের ভয়েস থেকে প্রশ্ন ছিল। আমরা যদি আর একটু সিকোয়েন্স মেনটেন করি যে বিসিএস প্রিলিতে ভয়েস আমরা করাবো বিভিন্ন ধরনের ভয়েস হয়ে, বিভিন্ন নিয়মের ভয়েস হয়ে থাকে। সাধারণত বিসিএস প্রিলিতে ব্যতিক্রম থাকে, যেমন এইবার গ্রুপ ভার্বের নিয়মের একটা ভয়েস ছিল, এবং সেন্টেন্স মানে ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস থাকে। এর পরবর্তীতে কথা বললাম যে মানে 11তম থেকে 20তম গ্রেড, 11তম থেকে 20তম গ্রেডে সাধারণত আমাদের এই 2টা থেকে প্রশ্ন হয়, খুব বেশি ব্যতিক্রম থেকে প্রশ্ন হয় না, অ্যাজ ইউজুয়াল প্রশ্ন হয়ে থাকে। 4 নাম্বার পয়েন্ট লিখবেন, সব থেকে গুরুত্বপূর্ণ। 4 নাম্বার পয়েন্ট লিখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং ও রিটেন ইংলিশের জন্য এই টপিকের কোনো বিকল্প নাই। ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিটেন ইংলিশের জন্য, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ও রিটেন ইংলিশের জন্য আমরা যদি একটু লিখে দিই, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, রিটেন ইংলিশ, মূল কথা রিটেন ইংলিশ। রিটেন ইংলিশ এর জন্য এই টপিকের বিকল্প নাই, টপিকের বিকল্প নাই। অধিকাংশ ছেলেমেয়েরা পত্রিকা পড়তে পারে না, কি জন্য? কারণ ওই সেন্টেন্স বুঝে না, এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে, অ্যাক্টিভ স্ট্রাকচারে আছে না প্যাসিভ স্ট্রাকচারে আছে। অধিকাংশ ছেলে মেয়েদের অনুবাদ হয় না, সেন্টেন্স দেওয়া প্যাসিভ স্ট্রাকচারে, ও লিখে আসছে অ্যাক্টিভ স্ট্রাকচারে। অধিকাংশ ছেলেমেয়েরা ফ্রি হ্যান্ড রাইটিং করতে যেয়ে লিখে আমার বাবার একটা গরু ছিল, এটা না লিখে আমার বাবা গরু ছিল, শুধুমাত্র এই অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্স না থাকার কারণে। তার মানে আমাদের যারা প্রিলিমিনারি বিসিএস পরীক্ষা, যাদের আমাদের টার্গেট, যারা ব্যাংকের টার্গেট অথবা অন্যান্য ফার্স্ট ক্লাস জবের জন্য আমরা পরীক্ষা দিচ্ছি, তাদের জন্য এই টপিকের কোনো বিকল্প হতে পারে না, এই টপিকের বিকল্প হতে পারে না। এটা হচ্ছে আমাদের কি এই চ্যাপ্টারের সাজেশান। শিরোনাম দিবেন কি, এই চ্যাপ্টার থেকে
কি কি পড়তে হবে এবং কোথায় কোথায় পরীক্ষায় প্রশ্ন আসে, এটা হচ্ছে শিরোনাম, প্রথম পাঠ শিরোনাম। এই শিরোনামটা শেষ হয়েছে কিনা লেখেন ডি অথবা লেখেন ডান। 4টা পয়েন্ট, শিরোনামের 4টা পয়েন্ট আমরা বলেছি। এবং পরীক্ষার আগে যখন আপনি রিভাইজ দিবেন, তখন জাস্ট এটা দিবেন, হ্যাঁ এই ধাপের ক্লাস কতদিন পর্যন্ত চলবে? যতদিন না শেষ হয় এই ধাপের ক্লাস ততদিন চলবে যতদিন না শেষ হবে কোর্স। আচ্ছা চলেন ভয়েসের বেসিক কনসেপ্ট শেখাই। ভয়েস আসলেও কি? প্রথমেই বলেছি বাংলায় যাকে আমরা বাচ্চ বলেছি, ইংরেজিতে সেটাকে কি বলা হয়? ভয়েস বলা হয়। এখন আমাদের তো ইংরেজিতে একটা ডেফিনিশন দেওয়া উচিত, তাই না? চলেন আমরা লিখি, 2টা সেন্টেন্স লিখব। এই 2টা সেন্টেন্স লিখে তারপর এই 2টা সেন্টেন্স থেকে আমরা ভয়েসের প্রকারভেদ এবং ভয়েসের সংজ্ঞা বের করব আমাদের নিজের মতো করে, বই পুস্তকের মতো করে না। লেখেন হি স্পিক ইংলিশ। ওকে, আবার ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই 2টা সেন্টেন্স লিখেন। এখান থেকে আমরা ভয়েস কি জিনিস এটা জেনে যাব এবং ভয়েসের প্রকারভেদটা জেনে যাব। এই 2টা সেন্টেন্স লেখেন। সেন্টেন্স লেখার পরে দেখবেন হি স্পিক্স, এটা ভার্বের একটা ফর্ম না? কোন ফর্ম বলেন তো? ভার্বের 1, মানে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে ভার্বের একটা ফর্ম। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নেই। এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা একটা অর্থ প্রকাশ করছে। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে। তার মানে ভার্বের একটা ফর্ম আমাদের এক ধরনের অর্থ প্রকাশ করেছে। এবং যেখানে দেখা গেছে স্পিক শব্দের অর্থ হচ্ছে কথা বলা, যেখানে দেখা গেছে স্পিক শব্দের অর্থ কি? কথা বলা। কথা বলার কাজটা কে করছে বলেন তো? কথা বলার কাজটা আমাদের কে করছে? হি, মানে যে করছে। স্পিক মানে কথা বলা, বলার কাজটা কে করছে? হি। সে কিন্তু বর্তমানে আছে। তার মানে এই ভার্বের কাজটা যে করছে সে সাবজেক্ট হিসেবে এখানে আছে। তার মানে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পেরেছে। আরেকটা ফর্ম দেখবো আমরা, ইজ স্পোকেন। এটা হচ্ছে ভার্বের আরেকটা ফর্ম। মনে আছে ভার্বের কত নাম্বার ফর্ম? ওই যে ভার্বের 3 নাম্বার ফর্ম। মনে আছে ভার্বের 3 নাম্বার ফর্ম কি? B3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর সাথে আমাদের যখন ফাইনিট ভার্ব যুক্ত করতে হয় তখন আমাদের অক্সিলারি ভার্ব যুক্ত করতে হয়। এই জন্য ইজ স্পোকেন, এই 2টা মিলে হচ্ছে ফাইনিট ভার্ব। আমরা এইভাবে শিখেছিলাম। তো এই ভার্বের যে এইখানে ভার্বের যে ফর্মটা ব্যবহার করা হয়েছে, ইজ স্পোকেন বলা হয়। এবার দেখেন কে বলছে। এতক্ষণ কেউ না কেউ বলছে, এবার কে বলছে? ইংলিশ নিজেকেই বলা হয়। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজিকে সারা বিশ্বে বলা হয়। স্পিক মানে কথা বলা। কথা বলার কাজটা কি ইংলিশ করতে পারে নাকি মানুষ করে? মানুষ করে। এই সেন্টেন্সে এই ভার্বের সাবজেক্ট কি আছে? না, এই ভার্বের সাবজেক্ট নেই। তার মানে কি পাইলাম? ভার্বের যে ফর্ম বলতে আমি 2টা ফর্ম দেখাইলাম, আরও 12টা ফর্ম দেখানো যায়। ভার্বের যেই ফর্ম কোনো বাক্যের ভার্বের যেই ফর্ম, ভার্বের যে, এখন লিখে না, আমি নিজে সাজাই নিয়ে আগে। ভার্বের যেই ফর্ম ভার্বের কাজটি সাবজেক্ট করতে পেরেছে, এটা লিখে না, হয়নি। ভার্বের যেই ফর্ম ভার্বের সাবজেক্টের কাজ, ভার্বের কাজটি সাবজেক্ট করতে পারে নাকি পারে না তা নির্ণয় করে, ওটাকেই ভয়েস বলা হয়। এটা আমার মতো আপনাকে বোঝানোর জন্য সংজ্ঞা, এটা বই পুস্তকের সংজ্ঞা না। আমি আবার বলছি, ভার্বের যেই ফর্ম ভার্বের কাজটি সাবজেক্ট করতে পেরেছে নাকি পারে নাই তা নির্ণয় করে, তাকে ভয়েস বলা হয়। শেষ। ভার্বের যেই ফর্ম ভার্বের কাজটি সাবজেক্ট করতে পেরেছে নাকি পারে নাই তা নির্ণয় করে, তাহাকে ভয়েস বলা হয়। তাহাকে ভয়েস বলা হয়। এখন কোনো কথা বলিয়েন না, এখন শুধু লিখেন। নেট আমার এখানে কোনো প্রবলেম নেই। ভার্বের যেই ফর্ম ভার্বের কাজ সাবজেক্ট করতে পেরেছে কিনা
নাকি পারেনি তা প্রকাশ করে, তা নির্ণয় করে, তখন সেটাকে বয়স হিসেবে আখ্যায়িত করা হয়। আপনি এইভাবে লেখেন, মানে বয়সের সংজ্ঞা হচ্ছে, বাচ্চার সংজ্ঞা হচ্ছে মানে ক্রিয়ার ভাব প্রকাশের ভঙ্গিমাকেই বলা হয়। মানে আমি ওটা বললে বুঝবেন না, এই কারণে আমি এইভাবে বলছি। এবার প্রশ্ন হচ্ছে ভয়েস প্রধানত কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে কি বলেন তো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা কি বলেন তো প্যাসিভ ভয়েস। এবার বলেন অ্যাক্টিভ শব্দের অর্থ কি? সক্রিয়, উপস্থিত থাকা। প্যাসিভ শব্দের অর্থ কি? নিষ্ক্রিয়, অনুপস্থিত থাকা। তার মানে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে পারে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, মানে তখন সেটা কর্তৃবাচ্য। ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে না পারে তখন সেটা প্যাসিভ ভয়েস, সমান সমান কর্মবাচ্য। শেষ। আমি যেভাবে সাজায় দিচ্ছি জাস্ট এইভাবে আপনার ব্রেইনে সাজায় রাখবেন এবং খাতায় সাজায় রাখবেন, নাহলে ভয়েস পারবেন। আদারওয়াইজ বাকি 25 বছরও পারেন না, এখনও পারবেন না। এটা আমি আগের বেসগুলোতেও বলেছি, এখনও বলছি। ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এগুলো আমাদের পরীক্ষায় আসে না, কিন্তু আমাদের সারা জীবনের ইংরেজির গ্লানিটা দূর করতে আমাদের এই জিনিসগুলো লাগবে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে কি বলেন তো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলবে? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে পারে তখন অ্যাক্টিভ ভয়েস, মানে যেই ভয়েসের সাবজেক্ট উপস্থিত ওটা অ্যাক্টিভ ভয়েস। ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে না পারে তাহলে প্যাসিভ ভয়েস, তাই না? আচ্ছা, এইবার হি স্পিক্স, স্পিক মানে কথা বলা, কে বলতে পারে? হি বলতে পারে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। স্পিক মানে কথা বলা, কথা বলার কাজটা ইংরেজি করতে পারে, পারে না, তার মানে এটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভের পাশে হি স্পিক্স ইংলিশ এটা লিখবেন, প্যাসিভের পাশে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা লিখবেন। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ল্যান্ড, এতটুকু লেখা শেষ হলে ডান লেখেন। আবার এতটুকু লেখা শেষ হলে আবার ডান লিখেন। সবাই লিখছি? ওকে। আচ্ছা, এবার লিখবেন আলোচনার সুবিধার্থে আমরা ভয়েসকে 3 ভাগে ভাগ করবো। এটা বই পুস্তকে না, এটা আমরা আপনার মাথায় সাজিয়ে দেওয়ার জন্য আমি লিখছি। লিখবেন আলোচনার সুবিধার্থে ভয়েস 3 প্রকার। ভয়েস 3 প্রকার। 1 নাম্বার টেন্সের ভয়েস। টেন্সের ভয়েস লিখে রাখবেন 12 প্রকার। ওই যে আমাদের 12 প্রকার টেন্স ছিল, ওই 12 প্রকার টেন্সের ভয়েস হয়। এরপর 2 নাম্বার সেন্টেন্সের ভয়েস। সেন্টেন্স এর ভয়েস লিখবেন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এরপর ইম্পারেটিভ। এরপর লিখবেন ব্যতিক্রম। ব্যতিক্রম প্লাস যাদের ভয়েস হয় না, যাদের ভয়েস হয় না। এতক্ষণ পর্যন্ত পরীক্ষায় আসার মতো কিছু পড়ছি, কিছুই পড়িনি। এই বেসিক নিয়ে কোর্সের নাম এই কারণে বেসিক টু অ্যাডভান্স কোর্স দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত পরীক্ষায় আসার মতো কিছুই পড়িনি আমি, আপনাকে সহজ করার জন্য এই জিনিসগুলো বলেছি। আলোচনার সুবিধাতে ভয়েস 3 প্রকার। একটা হচ্ছে কি বলেন তো টেন্সের ভয়েস, 12 প্রকার ভয়েস। এটা আমরা পড়বো 2 মিনিটে, সর্বোচ্চ 2 মিনিট লাগবে। সেন্টেন্সের ভয়েস, এটা আমাদের একটু সময় লাগবে। আর ব্যতিক্রম প্লাস হচ্ছে যাদের ভয়েস হয় না। এই আলোচনাটুকু যদি আপনার মাথায় গেঁথে যায়, এই আলোচনাটুকু যদি আপনার মাথায় গেঁথে যায় তখন আপনার ভয়েস করতে সমস্যা হবে না। কিন্তু এই আলোচনাটুকু মাথায় না ঢুকে তখন ভয়েস করতে সমস্যা হবে। আপনার ভয়েসের এত নিয়ম আপনি মাথায় রাখতে পারবেন না। সুতরাং আপনি যেন মাথায় রাখতে পারেন এই কারণে আমার একটু কুলুকুলু করা, ঠিক আছে?
আমি আশা করি লেখা হয়েছে টেন্সের ভয়েস ডান। এবার চলেন আমরা একটা কাজ করি, আমরা একটা ভয়েস করি। এখান থেকে আমরা ভয়েসের নিয়ম লিখব। আমি কোনো কিছু নিয়ম লিখছি না আগে, আমি আগে এক্সাম্পল দিচ্ছি, দেন ওইখান থেকে নিয়ম লিখছি। একটা এক্সাম্পল দিবে একদম সিম্পল, ছোটোবেলায় পড়ছিলেন না যখন মেও মেও করেন একদম বাচ্চাবেলায়, আই ইট রাইস, সারা জীবন পড়ছেন না আই ইট রাইস। চলেন এটা থেকে এক্সাম্পল বানাবো। এবার বলেন ইট মানে খাওয়া, মানে কেউ খাইছে, কে খাইছে, আমি খাইছি। ভার্বের সাবজেক্ট আছে না নাই, আছে, তার মানে এটা কি কোন ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। ওকে শেষ। চলেন এটা তো পেসিভ সবাই করতে পারেন তাই না, এটা পেসিভ সবাই করতে পারেন। প্রথম কথা হচ্ছে আমার আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, হ্যাঁ আমাদের আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি আমি। এইটা লেখার আগে ওই যে তিনটা লিখছেন না, তিনটা পয়েন্ট লিখছেন না, একটা হচ্ছে টেন্সের ভয়েস, একটা হচ্ছে সেন্টেন্সের ভয়েস। আচ্ছা আমি একটু দাঁড়ান তো, আমি একটা ছেলে নাকি মেয়ে আল্লাহ ভালো জানে, এ মনে হয় মানে মিনিমাম 30টা কল দিচ্ছে, 13টা কল দিচ্ছে। আরে পাগল রে, কি পরিমাণ পাগল হইতে পারে। আচ্ছা ওইখানে একটা কথা লিখবেন, কি লিখবেন জানেন, যে ভয়েস সঠিকভাবে পারতে হলে অবশ্যই সেন্টেন্স ও টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই কথাটা লিখে রাখেন ওইখানে, একটু আমি দুঃখিত বলে নিচ্ছি। ওই যে 3টা পয়েন্ট লিখছেন না, আলোচনার সুবিধার্থে 3 ভাগে ভাগ করা হয়েছে, ওর নিচে একটা নোট দিয়ে লিখবেন, নোট, এর নিচে একটা নোট দিয়ে লিখবেন ভয়েস সঠিকভাবে পারতে গেলে, আপনি মুখস্থ করতেই পারেন, মুখস্থ করলে পারবেন, কোনো ব্যাপার না। ভয়েস সঠিকভাবে পারতে গেলে বা পারতে হলে টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। কি সম্পর্কে, টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এবার চলুন আমরা করে ফেলি। ছোটবেলায় কি শিখছেন, রাইস ইজ ইটেন বাই মি, তাই না, এটা শিখছেন না। আচ্ছা দেখেন আমি এই সবগুলা নিয়মের ভিতরে বেলায় রাইস, এটা কি বলেন তো, আই সাবজেক্ট ইট ভার্ব, রাইসটা কি অবজেক্ট, প্রশ্ন করেন তো আমি কি খাই, ভাত খাই, ভার্বকে হোয়াট দিয়ে অথবা হুম দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তার মানে এই রাইস শব্দের অবজেক্ট, এতে নিয়ে কোনো সন্দেহ আছে নাই। আচ্ছা তার মানে এটার নাম কি বলেন তো, অবজেক্ট। তার মানে এটার নাম কি, ভার্ব, আর এটার নাম কি, সাবজেক্ট। এটা আমরা লিখে পেলাম, একদম ছোটোবেলায় যেভাবে শিখাইছে আমি ঠিক এভাবে শেখাচ্ছি। এবার অবজেক্টটাকে সাবজেক্ট নিয়েছেন, প্রথম কি RICE। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে আপনি প্রথম আর বড় হাতের কেন লিখছেন। আমাদের সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হয়, এটা পাংচুয়েশনে BCS রিটেনদেরকে পড়ায়, সেন্টেন্সের শুরু ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হয়, এখানে রাইস হচ্ছে আমাদের কি বলেন তো, ক্যাপিটাল লেটার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কোন টেন্স, আই ইট রাইস কোন টেন্স, আমরা টেন্সের ব্যবহার শিখবো একটু পরে, প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ, আর এই 3টা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে রাইসের পরে কি আসে, ইজ হয়। আপনাদের অনেকের বোরিং লাগবে যে এত সহজ জিনিস কেন পড়াচ্ছে ভাই, রাইস ইজ, এরপরে ইটেন, এরপরে কি বলেন তো, বাই, এরপরে এই যে আই ভার্বের আগে যখন ছিল তখন সাবজেক্টিভ প্রনাউন, মনে আছে সাবজেক্টিভ প্রনাউনের নিয়ম পড়াইছিলাম কয়টা, 4টা, এর ভিতরে একটা ছিল মূল ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রনাউন হয়। একটু পরেই যখন অবজেক্টিভ প্রনাউন পড়াইছিলাম তখন মনে আছে পড়াইছিলাম প্রেপোজিশনের পর অবজেক্টিভ প্রনাউন বসে, এই যে এখানে বাই হচ্ছে প্রেপোজিশন, এর কারণে এই জন্য এখানে নিয়ে আসছে, নিয়ম ছাড়া কোনো কিছু হয়নি। কারণ আপনি মুখস্থ করছেন বা অন্যরা মুখস্থ করছে, এই জন্য আমরা প্রথমে কি কাজ করছি বলুন তো, অবজেক্টকে সাবজেক্ট বানাইছি, তাহলে 1 নাম্বার কাজ। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করছে, 2 নাম্বারের কাজ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছে, 3 নাম্বারের কাজ। এরপরে প্রেপোজিশন বাই ব্যবহার করছি, 4 নাম্বার কাজ। এরপরে সাবজেক্টকে অবজেক্ট বানাইছে, 5 নাম্বার কাজ। যে কোনো ভয়েস চেঞ্জ করার জন্য এই 5টা নিয়ম ফলো করতে হয়। তা এবার আমরা লিখে ফেলবো, আমার মনে হয় আমার বলতে হবে না। আমরা 1 নাম্বার লিখবো। 1 নাম্বার কি লিখবো, এবার লিখেন, আই ইট রাইস, এটা উপরে রাখেন, খাতার উপরে রাখেন, প্রথমে লিখবেন 1 নাম্বার কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করা। 2 নাম্বার টেন্স অনুসারে
ওই যে বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে লিখছে টেন্স অনুসারে অক্সিলারি AUXILIARY অক্সিলারি ভার্ব ব্যবহার করা, ভার্ব ব্যবহার করা। ওকে, এটা মুছে দিলাম, এই পর্যন্ত মুছে দিলাম। পরে কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম B3 ব্যবহার করা, ব্যবহার করা লিখবেন। 4 নাম্বার বাই লিখবেন তবে, টু, এট, ইন, ডট ডট হতে পারে। কখন হবে সেটা আমরা পরে লিখবো, আপাতত দরকার নেই, হতে পারে। 5 নাম্বার লিখবেন। 5 নাম্বার কি? সাবজেক্টকে অবজেক্ট করা, সাবজেক্টকে অবজেক্ট করা, অবজেক্ট করা, সাবজেক্টকে অবজেক্ট করা। এই 5টা নিয়ম লেখা হলে আপনার 5D লিখবেন। এগুলো সব পরিচিত নিয়ম আপনাদের। আপনারা ভাবছে ভয়েস কতটুকু পড়ছি? ভয়েস পড়া শেষ, আর 2 মিনিট আলোচনা করার পরে আপনার টেন্সের ভয়েস পড়া শেষ। সেন্টেন্সের বয়স সময় লাগবে না ইনশাল্লাহ, কিন্তু আমরা এত তাড়াহুড়া করতে চাই না। সবাই এই এক্সাম্পলটা দেয় কেন? এই এক্সাম্পলটা আপনার মুখস্থ, এই এক্সাম্পলটা দিয়ে বোঝাতে সুবিধা হয়, এই এক্সাম্পলটা আপনার মনে প্রাণে গেঁথে আছে, আপনার প্রিয় প্রিয় আপন আপন নিজ নিজ লাগবে আর কি। হ্যাঁ, এই কারণে। সবাই দেয় কিনা জানি না, সবাই কি দেয়? সবাই দিলে আমি নেক্সট টাইম থেকে দিব না, অন্য কিছু দিব। 5D শেষ। এবার লিখেন টেন্স অনুসারে ভয়েস করতে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট সমান সমান প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের কি আসবে বলুন তো? এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি বলেন তো? এম, ইজ, আর প্লাস ভার্বের শেষে আইএনজি না? এই ভার্বের শেষে আইএনজি যুক্তর জন্য আমরা এই যে অতিরিক্ত বিন আনবো, আর স্ট্রাকচার এটাই থাকবে। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি আছে? হ্যাভ অবলিক হ্যাজ, আর ভয়েসের জন্য অতিরিক্ত কি আসবো? বিন আনবো। ভয়েসের জন্য অতিরিক্ত কি আনবো? বিন আনবো। লেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সমান হ্যাভ অবলিক হ্যাজ তো থাকেই, এরপর অতিরিক্ত কি থাকে? বিন থাকে, এরপর অতিরিক্ত বিং থাকে। এটা অনেকে জানেন না, এটা ডাবল সারলেন। অনেকেই জানেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এদের কি হয় না? বয়স হয় না। এটা ভুল কথা। কে বলছে বয়স হয় না? তার মানে 4টা লিখে ফেলছি, কিন্তু আমরা 4টা লেখা মানে 12টা লিখে ফেলা। কীভাবে? এই প্রেজেন্টের জায়গায় আমরা পাস্ট লিখে ফেলবো, এটা আমি লিখবো না। প্রেজেন্ট কাটা, তাহলে কি লিখবো বলেন তো? পাস্ট। তো পাস্ট এই জায়গায় কি থাকবে? এম ইজ আর থাকবে বলেন? না, এম ইজ আর থাকবে না। তো এই জায়গায় কি হয়ে যাবে? ওয়াজ ওয়ার হয়ে যাবে, ওয়াজ ওয়ার হয়ে যাবে। লিখে ফেলেন। এটা 6 নাম্বার, 6 নাম্বার পাস্ট ওয়াজ ওয়ার। এখন পাস্ট কন্টিনিউয়াস কি থাকবে? এম ইজ আর থাকবে না, তাহলে কি আসবে? ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার কন্টিনিউয়াসের জন্য অবশ্যই বিন থাকবে।
এই সবগুলো লেখার পরে একটা সূত্র দিয়ে দিব, আপনার মনে থাকবে, আপনার সব মুখস্থর দরকার নেই, কিন্তু আপনাকে আগে লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাপেস থাকবে না, এটা কাট, কি আসবে, শুধু হেড আসবে প্লাস বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাপেস থাকবে না, কি থাকবে, শুধু হেড আসবে। এই টোটাল 8টা শেষ। টোটাল 8টা শেষ। টোটাল 8টা শেষ। এটা লিখে ফেলেন, নিজের মতো করে লিখেন। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট ডট ডট, এটা আমরা কি লিখবো, শেল অবলিক উইল, অতিরিক্ত কি লিখবো, বি। তাই কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াসে কি আসবে, শেল বি বিং, অবলিক উইল বি বিং। পারফেক্টলি কি আসবে, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি আসবে, শেল হ্যাভ বিন বিং। লিখেই দেন, নাহলে আবার কোনো লিখে দেন নাই। শেল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন। আর পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি আসবে, শেল হ্যাভ বিন বিং, শেল অবলিক উইল, এটা লিখতে পারেন, সুবিধা হয়। লেখেন 12 ডান। এই 12টা কিভাবে মুখস্থ রাখবেন, এটা আমরা এবার একটা সূত্র দিব, দুটা সূত্র দিব, দুটা সূত্র দিব। 12 ডান লেখার পরে লিখবেন সকল কন্টিনিউয়াসে, সকল কন্টিনিউয়াস সমান সমান বিং। সকল কন্টিনিউয়াস সমান সমান কি, বিং। সকল কন্টিনিউয়াস মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আমাদের ওই টেন্সের স্ট্রাকচারটা জানা থাকতে হবে, অতিরিক্ত হিসেবে আমরা শুধু বিং ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লিখবেন সকল পারফেক্ট, পারফেক্ট সমান সমান কি, বিন। তার মানে আমাদের টেন্সের স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। যে কোনো পারফেক্ট অতিরিক্ত অক্সিলারি ভয়েস করার জন্য অতিরিক্ত যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে বিন। আচ্ছা, এরপরে সকল পারফেক্ট কন্টিনিউয়াস, এটা সকল কন্টিনিউয়াস, সকল পারফেক্ট। তো সকল পারফেক্ট কন্টিনিউয়াস, সকল পারফেক্ট কন্টিনিউয়াস কি আসবে বলেন তো, বিং বিং। মুসিদ বিন বিং, সকল পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট ইনডিফিনিটে কি এম ইজ আর, পাস্ট ইনডিফিনিটে কি ওয়াজ ওয়্যার, ফিউচার ইনডিফিনিটে কি শেল না সরি বি, শেল বি অবলিক উইল বি। শেষ। দেখেন আপনার 12টা লিখছে, হয়তো লিখতে হয়তো বা সময় লাগে, সবাই লিখেন না, এটা খুব ভালো করে জানি। চাকরি তো সবাই করবেন না বা সবার প্রয়োজনে নেই, সবাই লিখেন নি, এটা খুব ভালো করে জানেন। বা যারা ক্লাস দেখছেন এখানে 2500 ছেলেমেয়ে সবাই লিখবেন, এটা আমি বিলিভ করি না। ভাববেন যে আপনার খাতায় আছে, বইয়ে আছে, কিন্তু এটা বুঝতে পারবেন না যে কত বড় ক্ষতি করলেন। তাহলে আমরা সব কিছু লেখার পরে, সব কিছু লেখার পরে আমরা শুধু 3টা কথা মনে রাখছি, সকল কন্টিনিউয়াস টেন্সে বিং, পারফেক্ট টেন্সে বিন, সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিং বিন, বিন বিং। শেষ। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি উইল বি। বলেন অল ডান, এসি লেখেন, এডি লেখেন, এ মানে অল, ডি মানে ডান, অল ডান। আমাদের টেন্সের বয়স পড়া শেষ, টেন্সের বয়স পড়া শেষ। টিডি কিভাবে আমরা বিগত বছর প্রশ্ন সলভ করব দেখবেন কেমনে পারেন। ও আমি স্বপ্ন দেখি যারে, জানি না তুই জনমে পারছি তারে। ও আমি স্বপ্ন দেখি যারে, ওকে, চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা, কি আছে বলেন তো, চলেন।
কোনো আলোচনা নেই। আরেকটা নিচে একটা নোট দিয়ে লিখতে, অল ডান সব কিছু লেখার পরে নিচে একটা নোট দিয়ে দিতে পারেন যে সাধারণত অক্সিলারি প্লাস B3 ব্র্যাকেটে লিখবেন ভার্বের কাজ সাবজেক্ট করবে না সমান সমান প্যাসিভ ভয়েস, এইভাবে লিখবেন, এভাবে লিখবেন। লাস্টের লাইনটা লিখবেন AUX প্লাস B3 সমান সমান দিয়ে লিখবেন ভার্বের কাজ করবে না, ভার্বের কাজ ভার্ব, অথবা লিখবেন সাবজেক্ট নিষ্ক্রিয় সমান সমান প্যাসিভ। প্যাসিভের একটা স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি, কোনো প্যাসিভ ভয়েস অক্সিলারি প্লাস B3 ছাড়া হয় না। তবে শর্ত হচ্ছে আমাদের ওখানে ভার্বের কাজটা সাবজেক্ট না করা লাগবে, করলে হবে না। চলেন শুরু করি আমরা। 1 নাম্বার দেখেন, এগুলো সব বিগত বছরের প্রশ্ন। ওই যে লেখা আছে বেসিক কনসেপ্ট, এই 1 ঘন্টা বেসিক আলোচনা করেছে, এই জন্য আমাদের কোর্সের নাম বেসিক টু অ্যাডভান্স। সব জায়গায় লিখবেন লেখা আছে বেসিক টু অ্যাডভান্স, কোথাও বেসিক হয় না, শুধু অ্যাডভান্স হয়। আল্লাহ, চলেন দেখেন। ডান বলেন, ডু মানে কি করা, ডু মানে কোনো কিছু করা। আপনি এটা এমনিতেই বুঝতে পারছেন, দা ওয়ার্ক ইজ ডান বাই নিদা, এটা আপনি এমনিতেই বুঝতে পারছেন প্যাসিভ ভয়েস। আপনি এইভাবে মুখস্থ করেন না। দেখেন ডু মানে কি করা, এখন করার কাজটা কি কোনো কাজ করতে পারে নাকি কোনো ব্যক্তি করে, ব্যক্তি করে। ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারছে না, করতে পারে না। কোন ভয়েস, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? অবশ্যই প্যাসিভ ভয়েস, এই জন্য। আর স্ট্রাকচার অনুসারে তো আপনি পারছেন। আচ্ছা 2 নাম্বার দেখেন, আমি আরেকটু বড় করে নিই আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ 2 নাম্বার দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। রাইস সেলস, আমি বলছি কি প্যাসিভ ভয়েসের জন্য কি অক্সিলারি প্লাস B3 লাগবে, এই জায়গায় প্রেজেন্ট টেন্স আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েস, নট প্যাসিভ ভয়েস। আচ্ছা এরপরে দেখেন 3 নাম্বার কোশ্চেন নাম্বার 3, বিল্ড মানে নির্মাণ করা, বিল্ড মানে নির্মাণ করা। এখন নির্মাণ করার কাজ সাবজেক্ট হিসেবে কে আছে? স্কুল। স্কুলকে নির্মাণ করার কাজ করতে পারে না, পারে না। দ্যাট ইজ ওয়াই কি বলেন তো প্যাসিভ ভয়েস, এই কারণে প্যাসিভ ভয়েস। এই যে এখানে দেখেন ইন আছে, বাই নাই, সুতরাং প্যাসিভ করতে গেলে বাই লাগবে, এই ধারণাটা ভুল। বাই ছাড়াও কোটি কোটি প্যাসিভ ভয়েস আছে, সেন্টেন্স আছে, কোটি কোটি নাই, লাখ লাখ আছে। অথবা আপনার এটাও দরকার নাই যে আপনার এতটুকু সেন্স রাখবেন যে আমাদের বাই ছাড়াও প্যাসিভ ভয়েস করা যায়, সবসময় বাই দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। বোঝাতে পারলাম? আচ্ছা এরপর হচ্ছে টি ইজ লাইকড বাই বকর সকর, তাই তো? লাইক মানে পছন্দ করা। দেখেন সাবজেক্ট কি হিসেবে কে আছে? টি আছে। লাইক মানে পছন্দ করা, সাবজেক্ট হিসেবে কি আছে? টি আছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে এই যে পছন্দ করার কাজ কি টি করে নাকি মানুষ করে? মানুষ করে। তো ভার্বের সাবজেক্ট আছে না নাই? নাই। অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস। কোথায় শোনা? এই যে প্যাসিভ ভয়েস, 3 নাম্বার। বলেন বেসিক কনসেপ্ট ক্লিয়ার? বিসি লেখেন, বেসিক কনসেপ্ট ক্লিয়ার লেখেন বিসি। বেসিক কনসেপ্ট ক্লিয়ার লেখেন বিসি। ওকে চলেন এবার আমরা করে ফেলি। যা প্রশ্ন আছে সব পারবেন, এগুলি একটাও আমার করা দরকার নেই। দেখেন আমরা চলে যাই ওই পাশে। কোথায় প্রশ্ন আসছে? এটা বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল মনে হয়, কততম? 17তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল। চলেন আমরা করার চেষ্টা করি। আচ্ছা উই ডোন্ট লাইক আইডল পিপল। আইডল পিপল, দেখেন পিপলটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে আমাদের অবজেক্ট এক সাবজেক্ট বানাইতে হবে। তাহলে আইডল পিপল, উই ডোন্ট লাইক, ডো নট, ডাজ নট, এগুলো কোথায় ব্যবহার করা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে আমাদের কি আসবে? আর আসবে। আইডল পিপল আর। এখন নটটা কোথায় ব্যবহৃত হয়? অবশ্যই পরে ব্যবহৃত হয়। মনে রাখতে হবে অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করা হয়। তা আইডল পিপল আর নট, এখানে লাইক হয়েছে, তার মানে এটা হয় নাই, শেষ। আইডল পিপল আর নট অফ, ও এফ অফ অতিরিক্ত আসছে, এটাও হয় নাই। তারপরে বি নাম্বার দেখেন, সে আছে আইডল পিপল আর নট লাইকড বাই আস। সাবজেক্ট কি ছিল? উই। প্রেপোজিশন কি? বাই। তাহলে প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসে। উই এর অবজেক্ট প্রনাউন কি বলেন তো? আস। আমি আশা করি বুঝে গেছেন। আর এখান থেকে আমার করতে হবে না, আমি আশা করি যে আপনি প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আছেন প্রত্যেকে এই ক্লাসে বুঝে গেছেন। এখান থেকে সব একটা কোশ্চেন আপনি করবেন, আপনাকে দিব, এটা একটু ক্রিটিক্যাল। বাকি 10 নম্বর কোশ্চেনটা করেন দ্রুত। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10।
কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 সবাই 10 নাম্বার। ওকে, কে আছে? বিবিসি ব্রডকাস্ট, বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। তাহলে দ্য ব্রেকিং নিউজ ইজ, এখন ব্রডকাস্ট দেখেন, বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার এস ব্যাস যুক্ত হওয়ার কথা ছিল, যেহেতু এস ব্যাস যুক্ত নয় তার মানে কোন টেন্স? পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থাকলে এস ব্যাস যুক্ত থাকতো। এই জন্য আমাদের দ্য ব্রেকিং নিউজ, দেখেন নিউজ শব্দটা আনকাউন্টেবল নাউন, তার মানে আমাদের অবশ্যই আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি, সি নাম্বার আনসার। প্রথম প্রশ্ন হচ্ছে ব্রডকাস্টের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা ফর্মই সেম, এই জন্য এই প্রশ্নটা করা হয়েছে। বাকি এগুলো সব নিজেরা করবেন, এগুলো সেম প্রশ্ন, একদম সেম। আলোচনা শুধু আমি ভাবছিলাম যে হয়তো আলাদা আলাদা করে করাবো, কিন্তু এগুলো সেম প্রশ্ন। এটা করেন, এটা করেন। 19 নাম্বার কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19 করেন দ্রুত, কোয়েশ্চেন নাম্বার 19 করেন দ্রুত দ্রুত দ্রুত, এগুলো আমার কাজ নয়। কোয়েশ্চেন নাম্বার 19 করেন। ঘুমায় গেছে? কোয়েশ্চেন নাম্বার 19, সিনেমার কি আছে? আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরকম থাকলে ফর 5 days, ফর 6 days, ফরের পরে বা সিন্সের পরবর্তী অংশটা পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে এতটুকু মনে রাখবেন। তার মানে দ্য ওয়ার্ক হ্যাড বিন বিং ডান বাই মি ফর দ্য ডোজ। আচ্ছা, এখন দ্য ওয়ার্ক আসবে, এখানে আয় আসছে, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান, ওদের একটা বিন নাই। দ্য ওয়ার্ক হ্যাড বিন ডুইং, ওদের একটা বিন নাই, তার সঠিক আনসার 3 নাম্বার। ওকে, সবারই হয়েছে। এটা করে ফেলেন তো দেখি পারেন কিনা। একটা করেন, 23 নাম্বারটা করেন। 23 নাম্বারটা করেন। উই শ্যাল বি টেকিং টি। 23 নাম্বারটা করেন সবাই। আনসার করেন। টি আসবে, টি উইল বি বিং টেকেন বাই আস, টি শেল হ্যাভ, এন হ্যাভ আসে, শুড আসে। আনসার কোনটা করেন তো দেখি। 23% কি না আপনারা? 23 কি পার্সেন্ট? 23 নাম্বার এক্স্যাক্টলি। তার মানে টি চলে আসছে সবার প্রথমে। টি উইল বি কন্টিনিউয়াস টেন্সের জন্য অতিরিক্ত বিং, তারপর টেকেন বাই আস। ওকে, একটা নিয়ম লিখবেন, একটা নিয়ম লিখবেন, কথা লিখবেন অবজেক্ট হিসাবে, অবজেক্ট এর জায়গায় অবজেক্টের জায়গায় না, অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ ও রিসিপ্রোক্যাল
প্রোনাউন থাকলে অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ ও রিসিপ্রোক্যাল প্রোনাউন থাকলে সাবজেক্ট ও অবজেক্ট পরিবর্তন হয় না। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। পরিবর্তন হয় না, এটা লিখেন। সাবজেক্ট ও অবজেক্ট পরিবর্তন হয় না, ভয়েসের বাকি নিয়মগুলা বজায় থাকে। ভয়েস এর বাকি নিয়মগুলা বজায় থাকে। অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ ও রিসিপ্রোক্যাল প্রোনাউন থাকলে সাবজেক্ট ও অবজেক্ট পরিবর্তন হয় না, তবে ভয়েস পরিবর্তনের অন্যান্য নিয়ম বহাল থাকে। আমরা বলছিলাম যে সকল প্রোনাউনই ভার্বের সাবজেক্ট হইতে পারে, বিষয়টা এরকম নয়। রিসিপ্রোক্যাল এবং রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের সাবজেক্ট হতে পারে, দন্তার নয় কান্না। চলেন আমরা এই নিয়ম থেকে প্রশ্ন করি। দেখেন, এটা করেন, আমি একটা করে দিব, বাকিটা হচ্ছে আপনারা করবেন। চলেন 24 নম্বর কোশ্চেন কি আছে বলেন তো? হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হিমসেলফ, তার মানে হিও পরিবর্তন হবে না, হিমসেলফও পরিবর্তন হবে না। তার মানে কোন টেন্স আছে? ইডি আছে, পাস্ট টেন্স, তাই তো? তার মানে হি এর পরে অতিরিক্ত ওয়াজ ব্যবহার করা হবে, আর হিমসেলফের পূর্বে অতিরিক্ত বাই ব্যবহার করা হবে। দেখেন, মিলাই দেখেন কোথায় আছে। হিমসেলফকে সাবজেক্ট করে ফেলছে, হবে না। হি ওয়াজ আছে, বাই নেই, হবে না। হিমসেলফ হবে না, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, 2 নাম্বার। বুঝতে পারছেন? ওকে, এটা যদি বুঝে থাকেন তাহলে এটা করবেন, এটা করবেন। 26 নাম্বার না নিজেরা করবেন, 26 নাম্বারটা নিজেরা করবেন। অ্যাগেইন ছাব্বিশ। দেখি 26 কোনটা। প্রথম কথা হচ্ছে ইচ আদার প্রথমে চলে আসবে না, ইচ আদার চলে আসবে না। সিরিয়াসলি, এটা কোনো কথায়? প্রত্যেকটা ইচ আদার নিয়ে আসছে, 2 নাম্বার আনসার। আচ্ছা, এটা লিখেন। লিখবেন দুটি অবজেক্ট থাকলে যে কোনো একটিকে সাবজেক্ট, যে কোনো একটিকে সাবজেক্ট বানানো যায়, সাবজেক্ট করা যায়, ও অপরটি অপরিবর্তিত থাকে। দেখেন, এগুলো কোনো নিয়ম না, আমি আলাদা করে কোনো নিয়ম পড়াচ্ছি না, জাস্ট ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। যদি অবজেক্ট দুইটা থাকে, আমার ইচ্ছা মতো আমি যে কোনো কিছু একটা নিতে পারবো। যদি অবজেক্ট দুইটা থাকে, এখন অবজেক্ট দুইটা কি করে থাকে মনে আছে? পড়াইছিলাম। দা কাউ গিভস আস, আমাদেরকে দেয় মিল্ক, কি দেয়? দুধ দেয়। কি দেয়? দুধ দেয়। প্রথম কথা হচ্ছে কাদেরকে দেয়? আমাদেরকে দেয়। কি দেয়? দুধ দেয়। আমরা বলছিলাম অবজেক্ট 2 প্রকার আছে, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। ওই প্রথম ক্লাসে পড়াইছিলাম। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ওইখানকার ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট যদি আপনি না বোঝেন তাহলে এটা বুঝতে পারবেন না। ইংরেজিটা এতটা লিঙ্ক আপ।
বুঝাইতে পারলাম? তাহলে অবজেক্টটা কি বলেন তো আমাদের, মানে একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা ডিরেক্ট অবজেক্ট। আপনি যে কোনো একটা অবজেক্ট নিতে পারবেন, যে কোনো একটা অবজেক্ট নিতে পারবেন। তবে যদি এই যদি আমাদের এই কি বলে এই ইনডিরেক্ট অবজেক্টটাকে আপনি শেষে রাখেন, তো সেই ক্ষেত্রে টু অথবা ফর ব্যবহার করা লাগতে পারে। যদি না লাগে আপনি দিবেন না, না দিলেও হয়, তবে দেওয়াটা সুন্দর। চলেন আমরা একটা এক্সাম্পল করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দ্য কাউ গিভস আস মিল্ক। আমাদের কি গিভস যেহেতু আছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের মিল্কটা কে করে দেয়? আচ্ছা, প্রথম দিকে ওরা কি করছে? হচ্ছে উই। আচ্ছা, উই আর বিং, বিং কেন আসবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা হয় নাই। অপশন বি নাম্বার। আচ্ছা, উই ওয়ার, দেখেন এমনিতে কি প্রশ্ন কিভাবে পরীক্ষা হলে কেমনে দেখাবেন? দেখেন আছে প্রেজেন্ট টেন্স, দিছে ওয়ার, তার মানে এটা টোটাল সেন্টেন্স পড়ার দরকার আছে? দরকার নাই। আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু দিছে বিং, দরকার আছে, তার মানে বাকিটা আনসার কোনটা? এটা। পরীক্ষা হলে আপনি ঠিক এইভাবে অপশন টেস্ট করে দেখাবেন, খুবই স্মুথলি দেখাইতে পারেন, খুবই স্মুথলি দেখাইতে পারবেন। চলেন আমরা আরেকটা এক্সাম্পল করি। 30 নম্বর কোশ্চেনটা দেখেন। কোশ্চেন নাম্বার 30 বলছে হি হ্যাজ গিভেন। প্রশ্ন খুব মনোযোগ দিয়ে দেখেন। হি হ্যাজ গিভেন কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হি ওয়াজ কেন আসবে? ওয়াজ কাটা, বাদ। আচ্ছা, এরপরে হ্যাজ বিন গিভেন, আমাদের এটা হতে পারে, বি নাম্বার হতে পারে। আচ্ছা, হেড কেন আসবে? হেড তো পাস্ট টেন্সে, এটাও কাটা। আচ্ছা, এ বুক হ্যাজ গিভেন, তার মানে আমাদের হতে পারে এ নাম্বার, হতে পারে ডি নাম্বার। আচ্ছা দেখেন, এবার প্রশ্ন আসছে এ বুক হ্যাজ, এ বুকটাকে নিয়ে আসছে হ্যাজ গিভেন টু মি বাই হিম। এ বুক হ্যাজ গিভেন বাই মি, সরি, এ বুক হ্যাজ গিভেন টু মি বাই হিম। বি নাম্বারে কি আছে? এ বুক হ্যাজ বিন। দেখেন অতিরিক্ত, এই যে এখানের পরে অতিরিক্ত একটা বিন থাকার কথা, বিন প্যাসিভ করার জন্য পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিন থাকার কথা, এখানে বিনটা নাই, আর এখানে অতিরিক্ত বিনটা আছে। এই যে আমরা বলছিলাম টু দেওয়া দরকার, এই যে দেখেন টু দিয়ে দিছে। কখন? যখন আমরা ব্যক্তিবাচকটাকে প্রথমে নিয়ে আসি, বস্তুবাচকটাকে যখন আমরা লাস্টে দিয়ে দিই, তখন এর পূর্বে টু অথবা ফর ব্যবহার করতে হয় অর্থ অনুসারে। আচ্ছা, এইখানকে অনেকগুলো প্রশ্ন, এগুলো আমরা একটু লিখে ফেলবো, কেমন? একটু লিখেন। সবসময় তো বাই বসে না, বাই ছাড়া আর কি কি বসে এটা লিখবেন। বাই ছাড়া আর কি কি বসে এটা একটু লিখবেন। বাই, বাই ছাড়া আর কি কি কখন কোথায় বসে এটা একটু লিখবেন। ওকে, লিখবেন অ্যানয়, বিরক্ত করা। বেক্স, বিরক্ত করা। প্লিজ, সন্তুষ্ট করা। স্যাটিসফাই, স্যাটিসফাই, সন্তুষ্ট করা। ডিসপ্লিজ, PLEASE, ডিসপ্লিজ, অসন্তুষ্ট করা। তারপরে ডিসস্যাটিসফাই, ডিসস্যাটিসফাই, অসন্তুষ্ট করা। তারপরে সারপ্রাইজড, সারপ্রাইজড, বিস্মিত। তারপর হচ্ছে স্টান, স্টান মানে হতভম্ব, বিস্মিত। আরেকটা ওয়ার্ড আছে মার্ভেল, MARVEL, BEL মনে হয়, মার্ভেল। মার্ভেল শব্দের অর্থ হচ্ছে আপনার বিস্মিত করা। মার্ভেল শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? বিস্মিত করা। আচ্ছা, তারপরে শক, চার্ম। এদের পরে লিখবেন ব্যক্তি সমান সমান উইথ, ব্যক্তি ছাড়া সব সমান সমান এট। এটা লিখেন, লেখেন সমান সমান লেখেন ব্যক্তি, এদের পরে যদি ব্যক্তি থাকে সমান সমান উইথ, এদের পরে যদি ব্যক্তি থাকে সমান সমান উইথ, এদের পরে যদি ব্যক্তি বাদে যে কোনো কিছু, গরু ছাগল কুত্তা বেড়া যা কিছু থাকুক, ঠিক আছে, আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা যা কিছু থাকুক, সব সময় কি বলেন তো? এট।
লেখা শেষ হলে 1 নম্বর কোশ্চেনটা করবেন। সবার কাছে লেখা শিট আছে, 32 নম্বর কোশ্চেনটা করবেন। লেখা শেষ হলে 32 নম্বর কোশ্চেনটা করবেন। লেখা শেষ 32 নম্বর কোশ্চেনটা করবেন সবাই। লেখা শেষ 32 নম্বর কোশ্চেনটা করবেন সবাই। বত্রিশ নাম্বার লেখা শেষ 32 নম্বর কোশ্চেনটা করবেন সবাই। কি হলো, করে কেন? থার্টি 2 নম্বর কোশ্চেনটা করেন। থার্টি 2 নম্বর কোশ্চেনটা করেন দ্রুত। নেন এইবার করেন। 33 নাম্বার করেন। 33 নাম্বার 32 নাম্বার প্রশ্ন নেই, 33 নাম্বার করেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এটা আমি দেখলাম যে আপনাদের কতজনের সামনে শীট আছে। আপনাদের ম্যাক্সিমামের সামনে শীট নেই, আপনাদের ম্যাক্সিমামের সামনেই শীট নেই। বাঙালি জাতি বলে কথা আমরা। এই 33 নাম্বার করেন, 33 নাম্বার নাম্বার লিখেন, 33 নাম্বার করেন। কথাকে বোঝা যাচ্ছে না? আমি তো লাইনে আছি তো। ফোনটা কোথায় দেখি? মানে আমার লাইভে কি কোনো সমস্যা হলো? মানে 177 জন তো এখনো আছে, কি অবস্থা?